এত সুন্দর পরিবেশে এত সুন্দর ওয়েদারে ভালো না থাকার কোনো কারণ নেই। তারপর টিম লাস্ট ম্যাচ খুবই ভালো খেলেছে। তো টপ 10 টি20 সিরিজে আমরা রানার আপ, তো কি মনে হয় আমরা এর চেয়ে ভালো করবো নাকি এটাই স্বাভাবিক ধরে রাখবো? দেখেন, টুর্নামেন্ট শুরুর আগে তো আসলে টার্গেটই থাকে চ্যাম্পিয়নশিপের জন্য খেলা। যে কোনো টুর্নামেন্টে যখনই যেই যায় পার্টিসিপেট করতে, তো খুব স্বাভাবিকভাবে আসলে মানে আমরা এই রানার্স আপ হওয়ার জন্য তো কেউ খেলতে আসে বলে আমার মনে হয় না। তো খুব আমাদের আমাদের ইয়ে আছে, আশা আছে যে দেখা যাক, এখন দেখি কি হয়। সাম্প্রতিক সময়ে বলা যায় আমাদের ব্যাটাররা ভালোই ছন্দে আছেন, কিন্তু মিডল ওভারে আবার ব্যাকফুটে চলে যায়, এটা কারণ আসলে এটা টিম গেম। তো যখন ওভারঅল রেজাল্ট ভালো আসবে, তো তখন আসলে ওইভাবে ব্লেম করার কিছু নাই। কারণ এক একটা সময় এক এক রকম সিচুয়েশন, হয়তো এরকমও হতে পারতো যে উপরের থেকে ভালো হয়নি কিন্তু মিডল অর্ডার ভালো করছে, লোয়ার মিডল অর্ডার ভালো করছে। তো টিম যখন সবকিছু মিলায়, যখন ওভারঅল টিমের রেজাল্ট ভালো আসে এবং টিম ভালো করে, একটা ভালো স্কোর দাঁড় করাতে পারে, ভালো উইকেট পাচ্ছে, তো সেখানে আসলে খুব একটা ব্লেম করার কিছু নাই। সাম্প্রতিক আমরা দেখলাম সাইফ রেগুলারই ভালো করছে, বিপিএল এ ভালো করছে, গ্লোবাল সুপার লিগে ভালো করছে। সে কি মনে হচ্ছে যে জাতীয় দলের মানে কাজ করায় দাঁড়াই আছে? দেখেন, এটা হচ্ছে আমাদের এ টিম। তো এ টিমের সবার জন্যই সুযোগ আছে যে ন্যাশনাল টিমে খেলার জন্য। তো এখানে যারাই খেলবে, যারাই খেলছে, তাদের সবারই ভালো পসিবিলিটি আছে দেখেই কিন্তু তারা এ টিমে খেলছে আর কি। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। যদি নাইম শেখকে নিয়ে বলা যায়, নাইম শেখ গড়াতে ভালো খেললো, কিন্তু জাতীয় দল আবার কেমন জানি মেরে হয়ে যায়, আবার গড়াতে গেলে ভালো হয়ে যায়, এর কোনো ব্যাখ্যা আছে? আসলে নাইম শেখ লাস্ট টাইম যেটা করছে, ও তো ডোমেস্টিকে খুবই ভালো করছে, যেটা ওর পারফরমেন্সের কারণেই ওকে টিমে নেওয়া। আর ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু এর মধ্যে আসলে খুব বেশি একটাও খেলেনি এখনো, মানে অনেক ম্যাচ খেলে ফেলেনি। তো হঠাৎ করে একজন মানুষকে ফট করে বলে দেওয়াও ঠিক না। তো দেখি না, যখন কোনো প্লেয়ার আসে, তো একদম এটা আমার কাছে এখন মনে হয় যে ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট অ্যাবাউট হিম। আমাদের আজকের ম্যাচ পার্থের সাথে, তো এটা নিয়ে কেমন এক্সাইটেড? একেবারে প্রত্যেকটা ম্যাচ এক্সাইটিং। আর টি20 ম্যাচ, যে ওই দিনের যে ভালো করে তার জন্য সুবিধা হয় আর কি টিমের। তো এখানে এক্সাইটমেন্ট তো থাকে টি20 ম্যাচে, যে কোনো অপোনেন্টের সাথে খেললে আসলে আপনার এক্সাইটমেন্ট থাকবে সেখানে। সোহানকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, আপনি তো নির্বাচন এবং টপ 10 টি20 ক্যাপ্টেন, তো তাই কি আমরা নেক্সট ন্যাশনাল ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করতে পারি? দেখেন, ও এখন কিন্তু ন্যাশনাল টিমের বাইরে। তো কোনো একটা মানুষ তো ঢুকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়ে যাবে না ঢুকেই অমনি, বা ক্যাপ্টেন হয়ে ঢুকবে না। তো ও ক্যাপ্টেনশিপ করার ইয়ে আছে ওর, আমার কাছে মনে হয় যে ওর অ্যাবিলিটি আছে। যদি ওরকম সুযোগ সুবিধা আসে, অবশ্যই করবে, বাংলাদেশের জন্য করবে না কেন। উনি ডিপিএলও ভালো খেলেন ক্যাপ্টেন্সি দিয়ে, দেন বিপিএলও, দেন গ্লোবাল সুপার লিগও, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা আমার মানুষের মনে জাগে। হ্যাঁ, ওই যে বললাম যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তো আর মানে একজন মানুষকে সিলেক্ট করেই তাকে ক্যাপ্টেন দিয়ে সিলেক্ট করা যায় না। তো আগে খেলতে হবে ওখানে, ও আসবে, তারপর ওখানে জায়গা ঠিক করবে, তারপর আসলে ক্যাপ্টেনশিপের ব্যাপার আসে। আমাদের দুইটা টেস্ট আছে নেক্সট ইয়ার মেবি, তো এই বিবেচনা করেই কি আমরা এখানে টপ 10 টি20 সিরিজে হাসান মাহমুদকে রাখছি? দেখেন, ওইটা তো একটা লং টার্ম চিন্তা তো আছেই মাথাতে, যে হ্যাঁ ওই সময় টেস্ট ম্যাচ হবে। আর তার আগে আমরা লাস্ট অনেক আগে খেলে গিয়েছি অস্ট্রেলিয়া, গত বছর ওই এই টুর্নামেন্টটাই খেলতে এসেছি, আর এবার আসলাম। তো এর মাঝে অনেক বড় একটা গ্যাপ ছিল। তো এই আসা যাওয়া হলে হবে কি, কিছু প্লেয়ার অন্তত এই অ্যাটমসফিয়ার সম্পর্কে, এই ওয়েদার সম্পর্কে, এই কন্ডিশন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে পারবে। যে এটাতে যে বিশাল আহামরি কিছু হয়ে যাবে সেটা আমি বলবো না, বাট এটাও ঠিক যে একদম নতুন কোনো জায়গায় পড়বে না, এটাও আসলে বলা যায়। হাসান মাহমুদের মধ্যে পেস বোলিং এর কোনটা কেমন দেখছে? দেখেন, ওরা সবাই খুবই ভালো ভালো বলেই তো ন্যাশনাল টিমে খেলে, তাই না? তো ওই অ্যাজ ইউজুয়াল ও এখনো তাই করছে, সেভাবেই করছে। গতকালকে জিসান অনেক ভালো ব্যাটিং করলো, ওকে নিয়ে যদি কিছু বলতে।
জিসান আলম খুবই ভালো ব্যাটিং করছে লাস্ট ম্যাচ, ইভেন ফার্স্ট ম্যাচের স্টার্টিংটা ওর খুবই ভালো ছিল, এক্সাইটিং ছিল। ও সাধারণত যেভাবে খেলে থাকে সেভাবে। আর গত ম্যাচে তো আসলে রানই করেছে পুরা, বলতে গেলে ওর উপর বেস করে আসলে আমাদের এই বড় স্কোরটা হয়েছে। সবাই যারা টুকটাক করছে, আফিফ ভালো ব্যাটিং করেছে, সাইফ হাসান কিছুটা ইয়ে করছিল, নাইম শেখ ভালো শুরু করেছিল। তো আসলে এই আর ও সেখানে হয়েছে যে ওর রানটা বড় ছিল, তো ওই বড় হওয়ার কারণে হয়তো স্কোরটা বেশ বড় হয়েছে আর কি। সো এই টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থা কোথায় দেখছেন? আমি তো বললামই প্রথমে যে আসলে টার্গেট তো চ্যাম্পিয়ন হওয়া, এবং আসলে চ্যাম্পিয়ন তো মুখ দিয়ে বললে হবে না, সেটার জন্য তো আমি শিওর যে আমাদের প্লেয়াররা সেটার জন্য মানে উদ্গ্রীব হয়ে আছে এবং সেভাবেই ট্রাই করছে। ওদের মানে এনথুজিয়াজম দেখলে আমি খুবই মানে আমি ভেরি হ্যাপি যে ওরা যে দ্য ওয়ে দে আর প্লেয়িং আর দ্য ওয়ে দে আর প্র্যাকটিসিং। তো কিছু আপনাকে নিয়ে কোশ্চেন, বলেন। আপনার খেলোয়াড় জীবনটাকে মিস করছেন? আসলে মিস করি না ওইভাবে, বিকজ আমি নিজে এটা হচ্ছে বাস্তবতা তো না, যে এটা সবাই জানে যে একটা সময় পরে গিয়ে এরকম একটা এজে আসলে এখন আমি মিস যে করবো, এখন আমাকে নামাই দিলে আমি তো খেলতে পারবো না ওই লেভেলে। তো মিস করি না, বাট আমি ফিল করি, টাইমটা ফিল করি, আমার খুব ভালো লাগে ওই টাইমটা। আমার যখনই মনে পড়ে আমার খুব আমার মন টন ভালো হয়ে যায়, মানে যে কোনো কিছু হলে ওই টাইমটার কথা মাথায় আসলে আমি ভালো ফিল করি। ফেমাস একটা সেলিব্রেশন আছে, এটা আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি, এটা নিয়ে কোনো চিন্তা হবে না? এটা প্রত্যেকটা প্লেয়ারের কারণে থাকে, এটা আমি জানি না, আমারটা আসলে মানে ইচ্ছাকৃত ভাবে যে করে ফেলছি হয়ে গেছে, সেরকম করা হয়েছে। ওই যে ওয়ার্ল্ড কাপ 2007-এর থেকে আমাদের ওইটা একটা ইয়ে ছিল যে আমরা সবাই মিলেই করতাম, তো ওই হয়তো চোখে পড়েছে সবার। এই ওইটা আহামরি মানে আলাদা কিছু না, আসলে অত প্ল্যান করেও করা না আর কি। আপনার কোনো ফেভারিট মোমেন্ট আছে কিনা খেলার ভিতরে, যেটা আপনাকে আপনার মনে স্মরণীয় হয়ে আছে? মানে সিচুয়েশন, খেলা, টেন্ডুলকারের উইকেটটা আমার মানে আমার কাছে, আমার সবার উইকেটই আমার কাছে ইম্পর্টেন্ট, বাট আমি তখন ওইবার আমি ফার্স্ট ওর উইকেট পেয়েছি, এবং আমি মনে মনে চিন্তা করেছি, আগের দিন রাত্রে চিন্তা করেছি যে টেন্ডুলকারের উইকেটটা যদি পাই তাহলে খুব ভালো হবে। তো পরের দিন গিয়ে সকালে খেলা ওর উইকেটটা পেয়েও গেছি। তো এটা আমার জন্য, আর আমার কাছে সবার উইকেটই সমান মূল্যবান, বিকজ আমার আমার ক্যারিয়ারে যতগুলো উইকেট আছে সবার উইকেটই একটা একটা করে কাউন্ট হয়, কারো উইকেট দুইটা হয় না। তো প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট ওইটা আসলে সিচুয়েশনটার কারণে ওরকম হয়েছে আসলে। হ্যাঁ, আপনার লাইফে আপনার কোনো ফেভারিট প্লেয়ার ছিল, লাইক ফেভারিট অফ অল টাইম, লাইক আপনি যাকে ফলো করছেন? আসলে ফলো কি, আমি তখন ফলো করার মতো হয়নি। সাইদ আনোয়ারের খেলা আমার খুব ভালো লাগতো, তো আমি আসলে তখন ছোটই ছিলাম, আমি ফলো করব যে ওকে ফলো করে ব্যাটিং করবো ওরকমও হয়নি আমি, বাট আমার বেশ ভালো লাগতো। আর এরপর আসলে বলার হয়ে গেলেন ওই আর কি, আমি আমার ক্যারিয়ারের শুরুই ছিল ব্যাটিং দিয়ে, পরে আস্তে আস্তে বোলিং এ চলে আসা, ওই কখন কি হয়ে যায় আর কি, সেরকম হয়েছে আমারটা। মানে লাইক আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার কাকে ভালো লাগে, আমি বলতে পারি সাকিব, মাশরাফি। আপনার এরকম কিছু আছে কিনা যাকে আপনি গ্রেটেস্ট অফ অল টাইম মানে? আসলে এটা কঠিন কোশ্চেন, কারণ প্রচুর প্লেয়ার আছে যারা আসলে পুরা টাইমের জন্য খুব মানে ভালো অবদান রেখে গেছে, এখনো কিছু আছে যারা রাখছে, তো এটা আসলে কঠিন। আমি আসলে ভালো যারা খেলে আমি সবারটাই ফলো করতাম, আমি দেখতাম, মানে আমার টার্গেট থাকতো যে যদি কোনো কিছু শেখা যায়, যদি কোনো কিছু পাওয়া যায় দেখি, তো এরকম আমি আসলে এটা আমার নিজের প্রয়োজনে করতাম আমি, বাট ওই প্রয়োজনটা একটা সময় গিয়ে আমি এনজয় করা শুরু করলাম আমার ওই প্রয়োজনটা একটা সময় গিয়ে। তো এই আর কি। আপনি তো এখন খেলতেছেন না? আমি সাকিবকে আমি খুব পছন্দ করি অ্যাজ এ প্লেয়ার, মানে আমার কাছে মনে হয় এরকম একটা প্লেয়ার একটা টিমে থাকা মানে, একটা টিম মানে ধরেন যখন সিলেক্ট করবে টিম বা যে কোনো ক্ষেত্রে, একটা মানুষই একজন প্রপার ফুল বোলার এবং ফুল ব্যাটসম্যান, এটা ক্যাপ্টেন, কোচ, সিলেক্টরদের জন্য খুব ইজি হয় ব্যাপারটা। হ্যাঁ, ফিল্ডার তো আসলে ফিল্ডিংটা আসলে সবাইকে ভালো হতেই হবে আসলে। তো
যে কারণে আর এই 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 মানে এইটা যে কারণ সেটা না, এটা ওর যেসব অবদান রাখছে আমার জন্য, আমি এই কারণেই ওকে পছন্দ করি। যেহেতু আপনি কথা তুললেন, আমি কিছু কি পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলতে পারি? না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে। থ্যাংক ইউ।